আসসালামু আলাইকুম। আমার নাম আজমান নাফিস এবং মেরিট একাডেমি কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের আইসিটি ক্লাসে। তো আজকে আমরা ক্লাস করাবো সেটা হচ্ছে আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। আমরা জানি তৃতীয় অধ্যায়ে দুইটা অংশ আছে, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর সেকেন্ড অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের একটু ধারণা নেব, জাস্ট আর কিছু না। তো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট আর অনেক সহজ একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সিকিউ আসবেই মাস্ট, মানে প্রথম পার্ট থেকে একটা আসবে, সেকেন্ড পার্ট থেকে আরেকটা আসবে তৃতীয় অধ্যায়ের। এই পার্ট থেকে যেটা আসবে সিকিউ, ওইটা ম্যাথমেটিক্যালি কোয়েশ্চেন আসবে, সো অ্যান্সার করা খুব ইজি, 10-এ 10 পাওয়া খুব ইজি। তো এই চ্যাপ্টারের একদম বেসিক ধারণা নেব আজকে আমরা, চলুন। প্রথমত নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হচ্ছে কোনো সংখ্যা প্রকাশ করা অথবা লেখার যে পদ্ধতি, সেটাই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। তো নাম্বার সিস্টেম মূলত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল, একটা পজিশনাল। তো আগে নন পজিশনালটা কি একটু বলি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন তেমন কার্যকর নেই। আগে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নাম এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো, যেটা নন পজিশনাল ছিল। তো নন পজিশনালের ক্ষেত্রে কিছু সংখ্যা থাকবে কিন্তু সেখানে কোনো স্থানীয় মান নেই। জাস্ট এক্সাম্পল, রোমান সংখ্যা, এটা দ্বারা 3 বোঝায়, রাইট? এখন যদি আমি এইটারে এখানে দেই এবং এইটারে এখানে দেই, কোনো চেঞ্জ আসলো না, কারণ প্রত্যেকটা দেখতে সেম। তো যেটা যেদিকে বসুক সমস্যা নেই কোনো, অর্থাৎ কোনো স্থানীয় মান নেই। একই ক্ষেত্রে কিন্তু আমাদের যে প্রচলিত সংখ্যা সেটার জায়গায় একটু দেখি, 17 লিখলাম ধরেন, 17 এখন এটার 17 হয়েছে। এখন 1 আর 7 দুইটা সংখ্যা, যদি এই 7টা এখানে আসে তাহলে মেজর একটা ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। 17 এটা 71। তাই এটা কেন হয়েছে? স্থানীয় মানের কারণে। স্থানীয় মান না থাকলে এটুকু হইতো না। এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল মানেই এর পজিশন ম্যাটার করে, নন পজিশন হলে পজিশন ম্যাটার করে না। এটা হচ্ছে একটা মূল পার্থক্য পজিশনাল এবং নন পজিশনালের ক্ষেত্রে। তো নন পজিশনাল নিয়ে বেশি জানার দরকার নেই আমাদের, কারণ সেটা আমাদের পরীক্ষায় আসবে না। আমাদের আসবে পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। তখন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে একটু আলোচনা করি। মূলত এখানে 3টা বৈশিষ্ট্য আছে পজিশনালের। একটা হচ্ছে প্রত্যেকটা যেসব সংখ্যা থাকবে সেগুলোর নির্দিষ্ট মান থাকবে, যেমন 1 2 3 4 5 6 ডট ডট ডট। সেকেন্ড হচ্ছে একটা ভিত্তি থাকবে, ভিত্তি কি একটু পর আলোচনা করতেছি। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে স্থানীয় মান থাকবে, যেটা আমরা মাত্র দেখলাম। এখন আসেন, পজিশনাল নাম্বার সিস্টেম 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। শুরু করি বাইনারি দিয়ে। বাইনারি সংখ্যার সাথে আমরা অনেকেই পরিচিত, যারা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা অনেকেই জানে যে কম্পিউটারের প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে যেই ভেতরে ম্যানুফ্যাকচার করে সেখানে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। তো বাইনারি সংখ্যা বাই, এই বাই অর্থ 2। এটা আমরা যারা বায়োলজি পড়েছি অনেকেই জানি। তো বায়োলজিতে বাই দ্বারা 2 বোঝানো হয়, আইসিটি তো সেম, সব জায়গায় সেমই প্রায়। অর্থাৎ এই 2 দ্বারা বুঝি বাইনারি 2 মানে বেস 2। বেস কি একটু আগে যে বললাম, পজিশনাল নাম্বার সিস্টেমের একটা বৈশিষ্ট্য ভিত্তি থাকবে, ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে বেস। এখানে বেস 2। বেস 2 দ্বারা বোঝায় মোট সংখ্যা থাকবে 2টা, 0 1। অর্থাৎ বাইনারি সংখ্যার মধ্যে শুধুমাত্র 0 1 থাকবে, আর কোনো সংখ্যা থাকবে না। কোনো একটা সংখ্যা যদি দেয় 101 সাপোজ, এবং যদি ভিত্তি দেওয়া হয়, ভিত্তি সাইডে ব্র্যাকেটের নিচে লেখে, ব্র্যাকেটের বাইরে নিচে লেখে ভিত্তি, যদি 2 দেওয়া হয় এবং যদি ভেতরের সংখ্যাগুলো 0 1 এর মধ্যে হয় তাহলে সেটা বাইনারি সংখ্যা। আচ্ছা, এবার আসি আমরা অক্টাল। অক্টালের অক্টা অর্থ হচ্ছে 8। তাই এটা দ্বারা আমরা বুঝি বেস 8 হবে। এটা 8, 4 না, 4 না, 8, এটা ইংলিশে লিখছি তাই। বেস 8 অর্থাৎ মোট সংখ্যা থাকবে কয়টি? 8টি। 0 1 2 3 4 5 6 7 8, সরি 8 না, 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত থাকবে অক্টালের সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা, অর্থাৎ কোনো একটা, এবং ভিত্তি অবশ্যই 8 8। সুতরাং কোনো সংখ্যা যদি 0 থেকে 7 এর মধ্যে হয়, ধরি 7 6 5, এবং যদি ভিত্তি 8 থাকে, শুধুমাত্র তখনই এটি একটি অক্টাল সংখ্যা হবে। এবার আমরা আসি ডেসিমাল। ডেসিমাল সংখ্যার সাথে সবাই পরিচিত আমরা। ডেসিমালের দেশি অর্থ 10।
এই সংখ্যাটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সব ক্ষেত্রে। কোনো কিছুর দাম কত, 50 টাকা, 100 টাকা, কারো বয়স কত, 50 কেজি, কারো বয়স কত, কারো ওজন কত, 50 কেজি, কারো বয়স কত, 19 বছর, 20 বছর। সব জায়গায় আমরা যে সংখ্যা ব্যবহার করি সেটা ডেসিমাল। তো ডেসিমাল সংখ্যার মধ্যে আমরা জানি সংখ্যা মোট কয়টি, 10টি। কি কি? 0 থেকে 9 পর্যন্ত সবাই জানি আমরা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট কয়টি? 10টি। আমরা কিন্তু আচ্ছা, এখন একটা ডেসিমাল উদাহরণ দিই আগে। যেমন 56, অবশ্যই ভিত্তি 10 থাকবে, সুতরাং এটা ডেসিমাল। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো দৈনন্দিন জীবনে লিখি যে কোথাও, তখন তো আমরা ভিত্তি দিই না, এখনো কেন দিব? কারণ এটা আইসিটি। দৈনন্দিন জীবনে যখন আমরা ব্যবহার করি সংখ্যা ডেসিমাল, আমরা নিজেদের অজান্তেই ব্যবহার করি ডেসিমাল সংখ্যা। আমরা ছোটবেলা থেকে শিক্ষা আসছি 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপরে 10, 11, 12। তো আমাদের শিক্ষা হয় না যেটা ডেসিমাল, এটা নর্মাল সংখ্যা, প্রচলিত সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল। এই ডেসিমালের অনেকগুলো নাম আছে। প্রচলিত সংখ্যা পদ্ধতি এর মধ্যে অন্যতম একটা, এটা পরীক্ষায় আসে। যখনই দেখবেন কোনো জায়গায় প্রচলিত সংখ্যা পদ্ধতির কথা লেখা আছে, সুতরাং এখানে ডেসিমালের কথা বলা হয়েছে, ডেসিমাল দিয়ে কাজ করতে হবে। এখন 56 যে সংখ্যাটা লিখলাম, এখানে যদি ভিত্তি 10 না দিয়ে এইটা দিতাম, তাহলে এটা অক্টাল হয়ে যাবে। তখন আর ডেসিমালের যেই বৈশিষ্ট্য সেটা তখন কার্যকর হবে না, অক্টালে নেমে করতে হবে। সুতরাং ভিত্তি অনেক ম্যাটার করে, সেটা আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল যখন কাজ করব তখন দেখব, রূপান্তরের ক্ষেত্রে। এখন আসি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এটা একটু আধুনিক টাইপের। হেক্সা অর্থ হচ্ছে 6। যারা ব্রাজিল ফ্যান তারা ভালো চিনবেন, মিশন হেক্সা হেক্সা করেন সবাই। যাই হোক, এবার আসি ডেসিমাল। একটু আগে জানলাম দেশি অর্থ 10, এবং 6, 10 মিলে হেক্সাডেসিমাল মোট 16। আশা করি দেখা যাচ্ছে, আর না হলে 16 বেশ। যেহেতু 16, তো বেশ 16 হবে। মোট সংখ্যা কয়টা হবে? 16টা। কি কি হবে? আমরা একটু আগে ডেসিমালের ক্ষেত্রে দেখছি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি সংখ্যা। বাকি 6টা কি আসবে? 9-এর পর অবশ্যই 10 আসবে, 11, 12, 13, 14, 15, 16, 16 না 15 পর্যন্ত। কিন্তু আমরা কি 10, 11 লিখতে পারবো? পারবো না। কারণ যখন আমরা কোনো একটা সংখ্যার মধ্যে ধরেন 9, 10 লিখলাম, এখন 9 একটা সংখ্যা, 10 কি একটা সংখ্যা? না, 10 একটা সংখ্যা না। 10 আসলে 1 আর 0, 1 0 দুইটা মিলে একটা সংখ্যা। সুতরাং আমরা 10 নিতে পারবো না, 10ই ধরবো। কিন্তু 10 সংখ্যাটিকে একটি ভেরিয়েবল, একটা চলকের মাধ্যমে ধরবো। ওই চলক হিসেবে এখন এ, বি, সি, ডি, ই, এফ, এই 6টা নিছি। এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। লিখে দিই সাইডে। এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। দ্যাটস ইট। সুতরাং যখনই দেখবো যে কোনো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে অবশ্যই যদি বেস 16 থাকে, আর যদি ভিতরে এ, বি, সি, ডি কিছু একটা থাকে, তখন বুঝবো এটা হেক্সাডেসিমাল। যদি বেস না দেওয়া থাকে, ওখানে ধরেন এমন দেওয়া আছে A1 সি, বেস নেই কোনো, অবভিয়াসলি এটা হেক্সাডেসিমাল হবে। কারণ আর কোনো সংখ্যা পদ্ধতি কি এ, বি, সি, ডি আছে? নাই। তাই যখনই এ থেকে এফ এর মধ্যে কোনো একটা থাকবে, এবং বেস দেওয়া থাকুক না থাকুক, হেক্সাডেসিমাল। কিন্তু অবশ্যই এফ এর মধ্যে হইতে হবে, এফ এর বাইরে জি, এইচ, জে, কে এগুলা তো নাই। সো এগুলাই। আর একটা এমসিকিউ দেই, এটা আসে মাঝে মাঝে, 1 1 0, এটা কোন সংখ্যা পদ্ধতি? বেস দেওয়া নেই, তো এগুলো বহুপদীতে আসতে পারে। তো তখন অনেকেই না দেখে দাগায় দিবেন বাইনারিতে। কারণ বাইনারিতে 0 1, এটা কি বাইনারি হবে? শুধু বাইনারি হবে না। কারণ দেখেন, বাইনারিতে 0 1, অক্টালে 0 1, ডেসিমালে 0 1, হেক্সাডেসিমালে 0 1 আছে। তাই এটা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ে। যদি বেস না দেওয়া থাকে তাহলে সবগুলোর মধ্যেই পড়বে। সুতরাং আমাদের সংখ্যাগুলা কোন সংখ্যা পদ্ধতিতে কত পর্যন্ত সংখ্যা আছে সেটা দিকে খেয়াল রাখতে হবে। আর এখন এই পর্যন্ত আরেকটু আলাপ আছে, এটা আমরা একটু পরে করতেছি। আর স্থানীয় মান অনেক ইম্পর্টেন্ট, যেটা পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা দেখছি।
এখন আমরা দেখবো রেডিক্স পয়েন্টের মাধ্যমে সংখ্যা পদ্ধতিকে আরো দুই ভাগে ভাগ করা যায়, মানে পজিশনাল নাম্বার সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়, সেগুলো দেখবো। চলেন এখন আমরা দেখি রেডিক্স পয়েন্টের মাধ্যমে সংখ্যা পদ্ধতি পজিশনাল নাম্বার সিস্টেম যেগুলা, সেগুলোকে আরো দুই ভাগে ভাগ করা যায়। তো আগে দেখি রেডিক্স পয়েন্টটা কি। আমরা যেমন দেখতাম কোন সংখ্যার মাঝখানে একটা দশমিক থাকে, ধরেন 11.12 দশমিক, এইটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের মাধ্যমে একটা সংখ্যা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেডিক্স পয়েন্ট ছাড়া সংখ্যা, বা রেডিক্স পয়েন্টের পরে 0 0 থাকবে, মানে মান নাই কোনো, ওইটাকে বললে ইন্টিজার নাম্বার, মানে পূর্ণ সংখ্যা, যেমন 12, 70, ইনসেক্টা ইনসেক্টা, দশমিক নাই কোনো। আর দশমিক থাকলে বলে ফ্লোটিং নাম্বার বা ফ্লোট নাম্বার, যেমন যেটা দেখলাম 11.12, এটা হইতে পারে, মানে দশমিক থাকবেই, মেন কথা। এই দুই ভাগে ভাগ করা যায়। আর এখন দেখি এমএসবি এলএসবি কি। আচ্ছা, যেমন এই সংখ্যাটাই দেখি 12.70, একটা দশমিক দিয়া দিই। হ্যাঁ, এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি মান বাড়ায় কোন সংখ্যার মাধ্যমে? প্রথম সংখ্যাটা অবভিয়াসলি, কারণ যদি আমরা এই সংখ্যাটা চেঞ্জ কইরা এক বাড়াইয়া দিই, জাস্ট এক থেকে 2 বানাইলাম, এটার মানের কত পরিবর্তন হয়েছে? 10। কিন্তু যদি এইটার এক বাড়াই, 2 থেকে 3 বানাইলাম, এখন মানের কি বেশি পরিবর্তন হয়েছে? জাস্ট এক পরিবর্তন হয়েছে। তাই এইটার থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। যদি এর সামনে আরো সংখ্যা থাকতো, আরেকটা এক দিতাম, তখন এইটা বেশি ইম্পর্টেন্ট। মানে কোন একটা সংখ্যার মধ্যে সবচেয়ে বাম পাশের সংখ্যা যেটা, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি ক্রুশিয়াল রোল প্লে করে। তাই এটা হচ্ছে এমএসবি। এমএসবি এর ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর সবচেয়ে ডান পাশের সংখ্যা যেটা সবচেয়ে কম রোল প্লে করে, যদি এইটারে এক বাড়াই আমরা, আচ্ছা এক না, সবচেয়ে বেশি বাড়াই, 9 বাড়াই নাও, এখনো কিন্তু বেশি ডিফারেন্স ক্রিয়েট করে নাই, জাস্ট 0.09 চেঞ্জ হয়েছে মানের। তাই অত বেশি না, এটা চেঞ্জ না হইলেও যা, না হইলেও তা। তাই এটা হচ্ছে এলএসবি, এটা এলএসবি, এটা এমএসবি। লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাই কোন একটা সংখ্যা এমসিকিউতে আসে, যদি একটা সংখ্যা দিল জাস্ট 93546, এখানে এমএসবি কোনটা অথবা এলএসবি কোনটা, একদম না দিককাল বাম পাশে যে সংখ্যা থাকবে এমএসবি, একদম ডান পাশে যেটা থাকবে এলএসবি। শেষ। আজকে এইগুলোই দেখলাম, আর তেমন দেখার বাকি নেই। বাকি স্থানীয় মান এগুলো ইম্পর্টেন্ট, খতে আসে, এগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আশা করি আমাদের সাথে থাকবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।